45% থেকে 50% এই পার্সেন্টেজের মধ্যে পেয়েছে নাম্বার, তারা আর ফর্ম ফিল আপ করতে পারছে না। টিচারই তো টিচার হবে, মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তো জীবনে টিচার হওয়ার স্বপ্নই পূরণ হবে না। যে ভ্যাকেন্সি, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে ভ্যাকেন্সি 2016 সালে ছিল, 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী আপনারা নিয়োগ করুন। প্রথমে চেষ্টা করা হলো টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেবো। আদালতে সিঙ্গেল বেঞ্চে হারলো, এসএসসি সরকার উভয় ডিভিশন বেঞ্চে এলো, ডিভিশন বেঞ্চেও হারলো। কি ছিল, মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বিএড সবটাই। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ নিয়ে বিস্তর বলা যায় যে গলদ, নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বিস্তর গলদ রয়েছে এরকম অভিযোগ, এবং সেই অভিযোগ বলা যায় যে কার্যত আদালতে এসে সত্যই প্রমাণিত হচ্ছে। বারবার করে আদালতে এসে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে পরাজয় স্বীকার করতে হচ্ছে বিরোধী পক্ষের বা বলা যায় যারা যোগ্য রয়েছে তাদের কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। তিনি একেবারে এই মামলার বলা যায় যে জন্মদাতা, শুরু থেকে এই মামলায় রয়েছেন। আপনাদেরকে বিস্তারিত তিনি জানাবেন যে কি বিষয়। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস স্কুল সার্ভিস কমিশনের কাছে তলব করেছে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এই মামলায় সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল হলফনামায়, তারা যে বক্তব্য জানিয়েছিল, কলকাতা হাইকোর্ট সেই নথি তলব করেছে। আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আমরা যাব, তিনি এই মামলাতে রয়েছেন। তিনি সোমবার এই বিষয়ে শুনানি রয়েছে, কি ঠিক আদালত চেয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে, সেটা আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি ভালো করে একেবারে পুরো এন্টায়ার জিনিসটাকে বলুন। দেখুন, আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় মিলিয়ে প্রায় 26,000 যে চাকরি প্রাপক ছিলেন যেটা বাতিল করেছে, সেটি 3 এপ্রিলের নির্দেশ। তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা MA করা হয়, মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন। সেই MA-তে সুপ্রিম কোর্ট 17 এপ্রিল একটি নির্দেশ দেন। সেই নির্দেশে বলেন যে যারা এখনো শিক্ষকতা করছেন, নবম, দশম, একাদশ, যারা এখনো নট স্পেসিফিক্যালি টেন্টেড, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করতে পারবেন। কিন্তু সঙ্গে বলেন যে তাদের স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হবে 31শে মের মধ্যে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং এই সংক্রান্ত একটি এফিডেভিট সুপ্রিম কোর্টের সামনে জমা করতে হবে। আজকে আদালত জানতে চেয়েছে মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ যে সেই এফিডেভিটটি কি, এবং সেই এফিডেভিটের কপি আদালতে এসে পরের দিন জমা দিতে হবে, অর্থাৎ আদালতকে দিতে হবে। আদালত সেটা দেখতে চেয়েছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটা বাতিল হয়েছে, কারণ সেখানে দুর্নীতি হয়েছে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের রুল অনুযায়ী করতে হবে, এবং যারা যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল তাদের প্রত্যেককে স্থান দিতে হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইভেন যারা 31শে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্যে থেকে একটা অংশ ফর্ম ফিল আপ করতে পারছে না। কেন? ন্যূনতম যোগ্যতা মান আগে ছিল 45% গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা বাড়িয়ে 50% ন্যূনতম মার্কস করে দেবে। ফলে যারা ওই 45% থেকে 50% এই পার্সেন্টেজের মধ্যে পেয়েছে নাম্বার, তারা আর ফর্ম ফিল আপ করতে পারছে না, এখনো চাকরি করছে এমন পদে যে পদগুলো এখন বর্তমানে অ্যাবলিশ করে দিয়েছে, ভ্যাকেন্সি অ্যাবলিশ হয়ে গেছে। ফলে তারা ফর্ম ফিল আপ করে তারা চাকরি পাবে না, ফর্ম ফিল আপও করতে পারছে না এই পদে। এরকম অনেক পদ রয়েছে অ্যাবলিশ হয়ে গেছে, ভ্যাকেন্সি অ্যাবলিশ হয়ে গেছে, অথচ তারা চাকরি করছে। এটা তো আর হতে পারে না। যে ভ্যাকেন্সি, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে ভ্যাকেন্সি 2016 সালে ছিল, 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী আপনারা নিয়োগ করুন। তারা কি করছে, তারা আরো কিছু ভ্যাকেন্সি অ্যাড করে দিল, যে সমস্ত ক্যান্ডিডেটদের বললো তোমরা ফর্ম ফিল আপ করো। দেখুন, নতুন ভ্যাকেন্সি যেগুলো অ্যাক্রু হয়েছে সেগুলোতে নতুন ছেলে, পুরাতন ছেলে সকলকে পার্টিসিপেট করার সুযোগ দিন, কিন্তু পুরাতন ভ্যাকেন্সিতে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বলা আছে, সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্য থেকেই 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী আপনি নিয়োগ করুন। আর বাকি ভ্যাকেন্সিতে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে সকলে ওপেন টু অল, যে এলিজিবল হবে তাকে ফর্ম ফিল আপ করিয়ে তাদের নিয়োগ দিন। ফলে এইটা যে ওরা গুলিয়ে দিতে চাইছেন প্রথম থেকে, সেটার প্রয়াস রাজ্য সরকার এসএসসির পক্ষ থেকে প্রথম থেকেই করা হয়েছে। প্রথমে চেষ্টা করা হলো টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেবো। আদালতের সিঙ্গেল বেঞ্চে হারলো, এসএসসি সরকার উভয় ডিভিশন বেঞ্চে এলো, ডিভিশন বেঞ্চেও হারলো।
এবার তারা চেষ্টা করেছিলেন আসলে ওই এক্সট্রা 10 নম্বর দেবেন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম করে। হ্যাঁ, নতুন যে রুল ফ্রেম করা হয়েছে সেখানে দেখুন আগের নাম্বারের ডিভিশন কেমন ছিল। আগের নাম্বারের ডিভিশন ছিল এরূপ: রিটেন এক্সামিনেশন 55, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন 35 অ্যান্ড ইন্টারভিউ 10। বর্তমানে কি করা হয়েছে? বর্তমানে রিটেনের নাম্বারটা 5 নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, একাডেমিক 10 35 থেকে 10 করে দেওয়া হয়েছে, এবং সেটা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে। আগে কি ছিল? মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বিএড সবটাই মানে একটা ক্যান্ডিডেটের তার ওভারঅল হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হতো, ওভারঅল পারফরম্যান্সে বিচার, মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত তার পারফরমেন্স কেমন তার উপর ভিত্তি করে একাডেমিকের জন্য 35 নম্বর বরাদ্দ ছিল, সেটা কমিয়ে 10 করা হলো। আগে ইন্টারভিউ শুধুমাত্র 10 ছিল, এখন কি হলো? ইন্টারভিউ 10, লেকচার ডেমো 10, অর্থাৎ 20 নাম্বার মানে ওদের হাতে রেখে দিল। 20 নাম্বার যে টাকা দেবে তাকে 20-তে 20 দেবে, আর যে টাকা দেবে না 20-তে 20 দেবে। অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর সেটা কি এই ইন্টারভিউর মধ্যে নাকি? না, সেটা আলাদা, সেটা আলাদা। তাহলে মানে ইন্টারভিউতে 10, অভিজ্ঞতায় 10, লেকচার ডেমো 10, মানে 30 নম্বর এখান থেকে চলে আসছে। আর 10 নম্বর একাডেমিক, আর 60 হচ্ছে রিটেন, তাহলে 100 হয়ে গেল। এই যে ওদের বেসিক্যালি যত ভেগনেস থাকবে, ওই যে তার সঙ্গে করে দিয়েছে যে কেউ, মানে শুধু সরকারি বিদ্যালয়ের তা না, বেসরকারি বিদ্যালয়ের হলেও সে পাবে, যেহেতু বাজারে সার্টিফিকেট বিক্রি হবে। আচ্ছা, মানে বেসরকারি যে অ্যাকচুয়ালি তারা যা লিখেছেন তাতে তো স্কুল মানে তাই বোঝায়, মানে বিজ্ঞপ্তিতে যা স্কুল মানে স্কুল মানে এনি স্কুল মানে তো আপনি বলতে পারেন যে শুধুমাত্র সরকারি স্কুলের যারা করেছে আর বেসরকারি যারা করছেন তাদের দেবো না, এটা তো হতে পারে না। যাই হোক, তো এতে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার এইভাবে বরাদ্দ করাই যায় না। তাহলে কি হবে? আমি যে কথা আজকে আদালতে বলেছি, যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য এই পরীক্ষাটা হচ্ছে 90 নম্বরের, আর যারা টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের। তাহলে টিচারই তো টিচার হবে, মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তো জীবনে টিচার হওয়ার স্বপ্নই পূরণ হবে না। তার কারণ আপনি কি জানেন? বাংলা সাবজেক্টে, যে কোনো সাবজেক্ট একটা উদাহরণ হিসেবে নিয়ে নেবেন, দেখবেন সর্বপ্রথম যিনি নির্বাচিত হয়েছেন, যার র্যাঙ্ক 1, আর সর্বশেষ যিনি নির্বাচিত হয়েছে সর্বশেষ র্যাঙ্ক, যা নাম্বারের পার্থক্য দেখবেন খুব স্বল্প। 10 নম্বরের পার্থক্য হয় না, একেবারেই না, এখানে 2-3 ম্যাক্সিমাম। তাহলে ওই 10 নাম্বার নিয়ে যদি কেউ আগিয়ে থাকে তাহলে তো আর ফ্রেশারদের আর কোনো সুযোগই থাকবে না, প্রথমেই সে পিছিয়ে গেল, 10 নম্বর পিছিয়ে গেল। এই যে কোন অবান্তর চিন্তা ভাবনা থেকে এটা এসছে, তারাই বলতে পারবেন আসলে এটা করে যেটা করতে চেয়েছিলেন আসলে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের একটা পাথওয়ে তৈরি করতে চেয়েছে। রিটেন এক্সামিনেশনে 60, ইন্টারভিউ 10, লেকচার ডেমো 10, একাডেমিকটা একদম খারাপ, কারণ যার একাডেমিক ভালো সে তার পয়সা দেবে না, মানে একাডেমিকটা মাত্র 10%, আগে একাডেমিক ছিল 35%। একাডেমিকের মানে পড়াশোনা করার কোনো গুরুত্ব নেই আর কি, পড়াশোনা করার কোনো মূল্য নেই, খারাপ পড়াশোনা করেও নাম পয়সা দিলেই চাকরি হয়ে যাবে, এই ফরম্যাট করা হয়েছিল। তার ফলে যে অবস্থা তৈরি হয়েছে। এই সোমবার ডিভিশন বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। ডিভিশন বেঞ্চ এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে তথ্য চেয়েছে যে তারা কি হলফনামা দিয়েছিল। এইখানে বারবার করে একটা বিষয় উঠে আসছে যে কোথাও রাজ্য সরকার অযোগ্যদেরকে সেই ঘুরে ফিরে, কিন্তু আর একটা বিষয় আপনারাও যেটা হয়তো অনেকেই প্রশ্ন তুলবে যে মানবিকতার একটা জায়গা রয়েছে, যেখানে এই সমস্ত প্রার্থী যাদের চাকরি চলে গেছে তারা এই বয়সে তাদের তো অন্য কোনো উপায় নেই, সেই জায়গা থেকে রাজ্য সরকার যে সুযোগ দিচ্ছিল সেই সুযোগ কি রাজ্য সরকার, মানে যদিও আইনের চোখেই নৈতিকতা অনৈতিকতার জায়গা নেই, তারা দুর্নীতি করেছিল, দুর্নীতির ফল ভুগতে হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে যদি বলি যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল বা স্কুল সার্ভিস কমিশন যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপ কি ইতিবাচক কি বলা যায় না? সেই দিক দিয়ে যদি বলা হয়, আমি ইতিবাচক ধরতাম যে প্রথমে লিখে দিতেন যে টেন্টেড ক্যান্ডিডেট আর নট অ্যালাউড, আচ্ছা, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। আমি ইতিবাচক ধরতাম যে যদি টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেডের জায়গায় টেন্টেড এবং আনটেন্টেড বলতে পারতাম, আচ্ছা, অদাগী, এটা আপনি কোথাও পাবেন না। আমরা মানে সাধারণভাবে ইউজ করছি অদাগী, কিন্তু এই যে নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে টেন্টেড নেই, এটা তো আপনি হলফ করে বলতে পারেননি। সেটা যদি বলতে পারতেন তাহলে তো এই এদের চাকরি বাতিল হতো না। এটা যদি সার্টিফাই করতে পারতেন যে দেখো এই নট স্পেসিফিক্যালি টেন্টেড নয়, এরা একেবারে অদাগী, এদের মধ্যে একটিও দাগি নেই,
এটা তো এসএসসি বলতে পারেনি, এটা তো সরকার বলতে পারেনি, এটা তো বোর্ড বলতে পারেনি। এটা যদি বলতে পারতো তাহলে তো প্যানেলটাই ক্যান্সেল হতো না। তাহলে তো সেই যারা দাগি সে কটাকে বাদ দিয়ে যারা অদাগি সে কটাকে রেখে দিয়ে তো প্যানেলটাই সার্ভাইভ করে যেত। মানে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন আবারও একবার পরাজয়ের শিকার হতে চলেছে ডিভিশন বেঞ্চে। সেটা আদালত ঠিক করবে, কিন্তু আমি প্রথম থেকে যে কথা বলে আসছি, আসল উদ্দেশ্য ছিল এদের টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য পাথওয়ে ক্রিয়েট করা, সেটাতে অসফল হয়েছে। ফলে এখন আর ওদের অত আর ইন্টারেস্ট নেই, ওদের মূল ইন্টারেস্ট হচ্ছে দাগিদের নিয়ে। ওদের যদি এত ইন্টারেস্ট থাকতো তাহলে যে বলছি যারা ইভেন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তাদের মধ্যে থেকেও একটা অংশ তো ফর্ম ফিল আপ করতে পারছেন না, একটা অংশ তো ভ্যাকেন্সি নেই, তাহলে তাদের জন্য তো সহানুভূতিশীল নয়। আপনি যদি সহানুভূতিশীলই হবেন তাহলে যারা ধরুন এতদিন আপনার অকর্মণ্যতার জন্য ফর্ম ফিল আপ করতে পারলো না, চাকরি পেলো না, তাদের জন্য এজ রিল্যাক্সেশনের কথা ভাববেন না। তাদের জন্য আমাদেরকে কেন গলা ফাটাতে হবে? আমাদেরকে গলা ফাটাতে হচ্ছে এজ রিল্যাক্সেশন চেয়ে, আমাদেরকে গলা ফাটাতে হচ্ছে বলছি যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইভাবে অল্টার করতে পারেন না। আপনি যে 45% 50% করতে পারেন না, আপনি এইভাবে নাম্বার বিভাজন অল্টার করতে পারেন না। অল্টার করে যে বাবা আগে 10 নম্বর ইন্টারভিউ ছিল, এখন লেকচার 10 ইন্টারভিউ 10, লেকচার ডেমো 10 ইন্টারভিউ 10 মানে 20 মধ্যে যে ভালো পয়সা দেবে, যে 20 লাখ দেবে তাকে 20-তে 20, আর যে টাকা দেবে না তাকে 20-তে 3। মানে সেই টাকার গল্প, সেই টাকার গল্প। আবার আমাকে তো এক মাস্টারমশাই তিনি বললেন যে যেদিন রুল ফ্রেম হয়েছে, যেদিন রুল আপনারা নিউজে দেখিয়েছেন, তার পরের দিন থেকে এই যে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বিক্রি করবে বলে বাজারে নেমে পড়েছে। তিনি ইন্টারভিউ দিয়েছেন, কামাল হোসেন, তিনি তিনি কোচিংও করেন, জনপ্রিয় একজন শিক্ষক, কোচিংও করেন। ফলে ওই যে এক্সপিরিয়েন্সের নাম্বার বিক্রি হওয়া, মানে তার সার্টিফিকেট বিক্রি হওয়া, এই যে লেকচার ডেমো ইন্টারভিউ, ও 20 থেকে আপনি কি করে ধরবেন? 20-তে কাউকে 20 দেবে, কাউকে 20-তে 2 দেবে। অ্যাকচুয়ালি 15% বেশি ইন্টারভিউ মার্কস হওয়া উচিত না। সেখানে মানে একটা জাস্ট ওয়ার্ডিং গুলোকে একটু চেঞ্জ করে দিয়ে একটা ইন্টারভিউ একটা লেকচার ডেমোর নাম দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন 20-15% বেশি হওয়া উচিত না ইন্টারভিউ। আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, তিনি জানালেন আগামী সোমবার কি হয় আদালতে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে আদালত বলা যায় যে প্রথম থেকেই কোথাও যোগ্য যাদেরকে বলা হচ্ছে আনটেন্টেড, প্রথম থেকে আদালত সেই যোগ্যদের পক্ষে রয়েছে। এখনো পর্যন্ত যে ট্রেন্ড বলা যায় যে আদালত যেদিকে এগোচ্ছে, আমরা জানি যে সিঙ্গেল বেঞ্চে আগেই যারা অযোগ্য তাদের আবেদন রাজ্য সরকার কার্যত তাদের পক্ষেই আবেদন করেছিল, সেখানে পরাজয় স্বীকার করতে হয়েছে। এরপর গতকাল বিচারপতি সৌমেন সেন তিনিও নির্দেশে অযোগ্যদের পরীক্ষায় বসতে পারবেন না বলে জানিয়েছেন। আপাতত বেশ কয়েকটি বিষয়, যে বিষয়গুলো সোমবার নির্ধারিত হবে, বিশিষ্ট আইনজীবী সেই বিষয়টি জানালেন। আশা করি আপনাদের বিষয়টি, এই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, পরবর্তীতে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আরো তুলে ধরতে, যাতে পরিষ্কার হয় সবার কাছে, আমরা সেই চেষ্টাই করব এবং আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ারও করবেন।